প্রথম বেবি কনসিভ করাকালীন আমার হাজব্যান্ড বাচ্চা নষ্ট হওয়ার মেডিসিন খাইয়ে দেয় আমার অজান্তে। 3 দিনের মাথায় আমার বাচ্চা নষ্ট হয়ে যায়। সেদিন পাগলের মতো কাঁদছিলাম, তার থেকেও বেশি কাঁদছিল তৌসিফ নিজেই। কারণ কোন ছেলে পারে নিজের সন্তানকে এভাবে হত্যা করতে? শুধুমাত্র আমার জীবন নষ্ট করবে না, তাই আমাকে বাচ্চা নিতে দেয়নি তৌসিফ। আমি নীলুফা, অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আমার হাজব্যান্ড তৌসিফ আহমেদ, পেশায় তিনি একজন বেকার। বিয়েটা আমি করতে চাইলেও তৌসিফ রাজি ছিল না। 2 বছরের রিলেশন বিয়েতে পরিণতি পায়। জীবনের কয়েকটি চাওয়ার মধ্যে একটি চাওয়া ছিল তৌসিফের সন্তানের মা হব, কিন্তু যখন স্বামী চায় না, আর কি করার। নীলুফা বলল, কিভাবে পারতে তৌসিফ এমন নিষ্ঠুরতম কাজ করতে? খুব বেশি চাইছিলাম নাকি তোমার কাছে? একটা সন্তানই তো চাইছিলাম, তাও এমন করতে পারলে? ওটা তোমারও সন্তান ছিল। আমি বাবা হতে চাই না নীলুফা, কতবার বলবো? তোমার জিদের কারণে বিয়েটা হয়েছে, তা না হলে তোমার অনেক ভালো জায়গায় বিয়ে হতো। আমিও চাই তোমার ভালো জায়গায় বিয়ে দিতে। তুমি কেমন স্বামী তৌসিফ, যে কিনা তার স্ত্রীকে অন্য ছেলের সাথে বিয়ে দিতে চায়? আমি বিয়ে করব না আমি বিয়ে। আমি বাচ্চা চাই। আমি আমার সন্তানকে নিয়ে সারা জীবন কাটিয়ে দিতে পারবো। আঁচলে মুখ রেখে ডুকরে কেঁদে উঠল নীলুফা। পাগলামি করো না নীলুফা, তোমার বয়স অল্প। এই যুগে একজন কাঁচা বয়সের বিধবা নারীকে খুব লেখাবে সমাজ। আমি চলে যাওয়ার আগে তোমাকে সুপাত্রের হাতে তুলে দিতে চাই। আমার আয়ু বেশি দিনের নাই, আছে হয়তো 1.5-2 মাস। তোমার প্রতি আমার দায়িত্ব আছে। সন্তান নিলে তোমার বিয়ে ঠিকই হবে, শুধু মানুষের মতো মানুষ হবে না আমাদের সন্তানটা। আবেগ দিয়ে জীবন চলে না। নিষ্ঠুরভাবে কথাগুলো বলছে তৌসিফ। ঠিকই শুনেছেন। তৌসিফের হাতে সময় অনেক কম। যখন জানতে পারি ও শরীরে ক্যান্সার বাসা বেঁধেছে, আর কিছু ভাবিনি। সবার বিরুদ্ধে গিয়ে তৌসিফকে বিয়ে করেছিলাম আমি। আমার পরিবার বাধা দিল, আমার জেদের সাথে পারেনি। আমি চেয়েছিলাম আমাদের ভালোবাসার শেষ চিহ্ন নিয়ে বেঁচে থাকব, কিন্তু আমার স্বামী মরিয়া হয়ে উঠেছে। আমাকে বিয়ে দিয়ে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে। এসব কথা তৌসিফ উঠানে চেয়ার থেকে উঠে বাসার বাইরে চলে গেল। জীবনে সব পেয়েছিলাম, তাই হয়তো আমার ভালোবাসায় নজর লেগে গেল। কে জানতো শেষ পরিণতি বিচ্ছেদ হবে? তাহলে সূচনা কেন এত রঙিন ছিল? হঠাৎ এক রাতে তৌসিফ প্রচুর পরিমাণে অসুস্থ হয়ে পড়ল। এত ছটফট করছে, মনে হচ্ছে কেউ ওর গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দিয়েছে। আমি ওর কষ্ট দেখে পাগলের মতো করতে লাগলাম। পাশের রুম থেকে আমার শ্বশুর শাশুড়ি ননদ ছুটে আসলো। তৌসিফ আমাকে রুম থেকে চলে যেতে বলছে বারবার, কিন্তু আমি শুনছি না। কোন স্ত্রী পারে তার স্বামীর এ অবস্থা দেখে দূরে সরে থাকতে? তৌসিফ শুয়ে আছে, পাশে আমার শাশুড়ি আর ননদ ওর হাতে পায়ে তেল দিয়ে মালিশ করছে। শ্বশুরমশাই একটার পর একটা ফোন করেই যাচ্ছে। পুরো গ্রাম এলাকা সহজে গাড়ি পাওয়া মুশকিল। তৌসিফ ছটফট করছে আর বলছে, মা, নীলুফাকে চলে যেতে বলো আমার সামনে থেকে। চলে যেতে বলো ওকে। এক নাগারে বলেই চলেছে। আমি দুয়ারের সামনে থ মেরে বসে আছি। ওর এ অবস্থায় এরকম ব্যবহার আমার যেন সহ্য হচ্ছে না। কেউ যেন বুকে তীর দিয়ে আঘাত করছে, এমন ব্যথা অনুভব হচ্ছে। শাশুড়ি মা বলেন, তুই বৌমার সাথে এমন ব্যবহার করছিস কেন? শান্ত হ। হঠাৎ তৌসিফ হুড়মুড় করে উঠে দাঁড়ালো। আমি কাছে ছুটে গেলাম। তৌসিফ আমার হাতের কবজি শক্ত করে ধরে টানতে টানতে অন্য রুমে ঢুকিয়ে বাইরে থেকে আটকে দিল। তার কিছুক্ষণের মধ্যেই তৌসিফ জ্ঞান হারালো। শাশুড়ির কান্না শুনে আমার জান যেন উড়ে গেল। গলা শুকিয়ে যাচ্ছে আমার। ননদ রুমের দরজা খুলে দিল। ঠিক 15 মিনিটের মাথায় তৌসিফের বন্ধুরা গাড়ি নিয়ে তৌসিফকে হাসপাতালে নিয়ে গেল। আমি ননদ পরে বের হলাম ঘরবাড়ি তালা লাগিয়ে। সারা রাস্তা আমি দোয়া দরুদ পড়তে পড়তে এসেছি। আত্মা কেন জানি শুকিয়ে আসছে। মনে তীব্র ভয় কাজ করছে। যদি আমার তৌসিফের কিছু হয়ে যায়, আমি বাঁচব কিভাবে? হঠাৎ মনে পড়ে গেল আমার আর তৌসিফের পরিচয় ভার্সিটিরও আগে টুকটাক কথা হতো, কিন্তু আমরা একে অপরের উপর দুর্বলতা তখন বুঝতে পারলাম
যখন আমার সম্পর্ক আরও গাঢ় রূপ নিল। এখনও চোখের সামনে ভাসে। ভার্সিটির কৃষ্ণচূড়া গাছের নিচে দাঁড়িয়ে কাঠগোলাপ দিয়ে সবার সামনে প্রপোজ করেছিল। প্রপোজটা ভারী ইউনিক ছিল। তারপর থেকে আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমাদের দুজনকে নিব্বা নিব্বি বলে ডাকা হতো, কারণ আমরা সবসময় একসাথেই থাকতাম। কত সুন্দর ছিল দিনগুলো। তখন কি ভাবছিলাম আজকের পরিস্থিতি এমন হবে? হঠাৎ প্রীতির ডাকে বাস্তবে ফিরলাম। প্রীতি বলছে, ভাবি আমরা পৌঁছে গেছি, নামো গাড়ি থেকে। গাড়ি থেকে নেমে ভাড়া দিয়ে হাসপাতালের ভেতরে গেলাম। স্টাফের কাছে জিজ্ঞেস করলাম, তৌসিফ আহমেদ কিছুক্ষণ আগে নিয়ে আসা হয়েছে, কোন রুমে আছে সে? 102 ম্যাম। আমি প্রীতির হাত শক্ত করে তৌসিফের রুমে আসলাম। শাশুড়ি তৌসিফের পাশে, ডাক্তার তৌসিফের পালস চেক করছে। প্রীতি শ্বশুরমশাইয়ের কাছে গেলেন। তৌসিফের ফ্রেন্ডরা বাইরে দাঁড়িয়ে আছে। কবির ভাই, তৌসিফের ছোট কালের বন্ধু, শাশুড়ি আম্মুকে সান্ত্বনা দিচ্ছেন। আমি স্থির অবস্থা দরজার সামনে দাঁড়িয়ে আছি। ডাক্তার কিছুক্ষণ পালস চেক করে সাদা চাদরটা তৌসিফের মুখ পর্যন্ত তুলে দিল আর বলল, সরি, হি ইজ নো মোর। শাশুড়ি মা হাউমাউ করে কান্না করতে লাগলো, সাথে প্রীতিও। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছি। ডাক্তারের কথাটা এখনও কানে বাজছে। আস্তে আস্তে আমার শরীর কাঁপাকাঁপি শুরু হলো। শাশুড়ি আম্মু আমার পাশে এসে দাঁড়িয়ে বলতে লাগলো, বৌমা, এই বৌমা, কান্না করো, হালকা লাগবে। তাকে কি করে বোঝাবো? আমার চোখ থেকে পানি আর বের হবে না। চোখে কিছুক্ষণের মধ্যে অন্ধকার দেখা শুরু করলাম। তারপর আমার কিছু মনে নেই। যখন চোখ খুলল, বাইরে সূর্যের আলো ফুটফুট করছে স্পষ্ট। হাসপাতালে জানলা দিয়ে আলো আসছে রুমে। আমি বেডে শুয়ে আছি, হাতে স্যালাইন চলছে। শাশুড়ি আম্মু পাশে বসে আছে, তাকে সান্ত্বনা দিচ্ছেন আমার আম্মু। হ্যাঁ, এতক্ষণ আমার পরিবার থেকে সবাই চলে এসেছে হাসপাতালে। ডাক্তার বললেন, ঠিকমতো খাবার না খাওয়ার কারণে শরীর অনেক দুর্বল হয়ে পড়েছে। তারপর শোক সংবাদটা শোনার পর আর নিজেকে ধরে রাখতে পারেনি। খেয়াল রাখবেন। হঠাৎ মাথায় আসলো আমার তৌসিফের কথা। চিৎকার করে কান্না করতে লাগলাম আমি। আমাকে যেন কেউ আটকাতে পারছে না। স্যালাইন শেষ না হওয়া অবধি আমাকে কেউই বেড থেকে উঠতে দিল না। কাঁদতে কাঁদতে আমি যেন শান্ত হয়ে গেলাম। এই শোক কীভাবে সহ্য করবে, এই কথা বলতে বলতে মা কাঁদতে লাগলো। দুপুর হলো। অ্যাম্বুলেন্সের মাঝে তৌসিফের নিথর দেহ শুয়ে আছে চিরনিদ্রায়। আমি এক কোণে, পাশে মা ও শাশুড়ি আম্মু। অন্য গাড়িতে আব্বু, শ্বশুরমশাই, প্রীতি ও তৌসিফের বন্ধুরা আসছে। আমি এক দৃষ্টিতে তৌসিফের মুখের দিকে তাকিয়ে আছি। আর কয়েক ঘন্টার ব্যবধানে ওকে চিরনিদ্রায় কবরে দিয়ে আসবে, আর কখনো দেখতে পারবো না, এই কথা ভেবে বুকে অসহ্য ব্যথা শুরু হলো। বাড়িতে পৌঁছালাম। ভিড় জমে আছে। প্রতিবেশী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব আর কিছু অপরিচিত কেউ। তৌসিফের বন্ধুরা মিলে তৌসিফের বডিটা বের করার সাথে সাথে কান্নার মিছিল পড়ে গেল। সবাই কাঁদছে আর আমি নিস্তব্ধ। পুরুষেরা মিলিয়ে তৌসিফকে শেষ গোসলটার আয়োজন করালো। পুরো শরীরটা সাদা কাফনে মোড়ানো তৌসিফের। কি নিশ্চিন্তে ঘুমাচ্ছে আমার ভালোবাসার মানুষটি। আর কোনো চিন্তা নাই তার। এতটুকু আর ভাবার মতো সময় নেই যে আমি বাকিটা জীবন কি নিয়ে বাঁচব। তৌসিফ না হয় চলে গেল, কিন্তু আমাদের সন্তানটা আসলেও আমি ওর মুখ দেখে সারা জীবন বেঁচে থাকতাম। তৌসিফের পাশে নিস্তব্ধতা বজায় রেখে ওর মুখের দিকে শেষ চাহনিতে তাকিয়ে আছি আমি। সবাই আসছে, কাঁদতে কাঁদতে চলে যাচ্ছে। কেউ সান্ত্বনা দিচ্ছেন, কেউ বা আফসোস করছে অল্প বয়সে বিধবা হয়ে গেলাম বলে। মানুষও কত অদ্ভুত, কত রং বেরঙের মনের মানুষ হয়। কই তৌসিফের জন্য দোয়া করবে, শেষ বিদায় দেবে, তা নয়। হঠাৎ একটা কথা ভেবে বুকে মোচড় দিয়ে উঠল। চোখ থেকে অনবরত পানি পড়তে লাগলো। আচ্ছা, আমি আর ওকে চাইলেও দেখতে পারবো না। কই গেল আমার রঙিন ভালোবাসা? তৌসিফ চলে গেল তো গেল, আমার জীবনের সব রং ছিনিয়ে গেল। জানি না আর কখনো নতুন করে স্বপ্ন দেখতে পারবো কিনা। দুপুর গড়িয়ে বিকেল ছুঁইছে। সবাই তৈরি হচ্ছে তৌসিফকে চিরনিদ্রিত স্থানে পৌঁছানোর জন্য। আমি এখনো ওর পাশেই বসে আছি।
কবির ভাই বলে উঠল, ভাবি এবার তৌসিফকে নিয়ে যেতে হবে। এবার যেন আমি হুঁশে ফিরলাম। কোন স্বপ্নের গভীরে চলে গেছিলাম নিজের অজান্তে, জানি না। এবার যেন আমার বুক ফেটে কান্না আসছে। তৌসিফের বুকে মাথা রেখে হালকা জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলাম। বাড়িতে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। শ্বশুর মশাই, শাশুড়ি এবং আম্মুকে ইশারা করলো আমাকে সামলাতে, কারণ সময় হয়ে এসেছে। আসরের নামাজের পরেই জানাজা শুরু করবে। শাশুড়ি আর আম্মু আমাকে আস্তে আস্তে ওর শরীর থেকে সরিয়ে আনতে লাগলো। কিছুটা সরিয়ে আসতেই ওরা সবাই মিলে তৌসিফকে নিয়ে গেল। এতক্ষণে আমার শ্বশুর মশাইকে কাঁদতে দেখলাম নীরবে। আম্মু, তৌসিফকে নিয়ে যাচ্ছে দেখো। আমি কার বুকে মাথা রেখে ঘুমাবো? আমি কাকে তৌসিফ বলে ডাকবো? কেন চলে গেল বলো তো আমাকে একা রেখে? আমি কি করে থাকবো ওকে ছাড়া? এভাবে বলতে বলতে একসময় আবার জ্ঞান হারালাম আমি। ডাক্তার এসে পুনরায় স্যালাইন দিল। স্যালাইনের মধ্যে এবার ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিছে। তাই সেদিন আর ঘুম ভাঙল না। আম্মু আব্বু থেকে গেল, কারণ আমার অবস্থা খুব একটা ভালো না। পরের দিন সকালে ঘুম ভাঙতে দেরি হয়ে গেল। পাশে যেই হাত দিলাম দেখলাম কেউ নাই। উঠে দেখি তৌসিফ নাই। হার্টবিট খুব জোরে জোরে বিট করতে লাগলো। আস্তে আস্তে মনে হলো তৌসিফকে তো রেখে এসেছে তার জায়গায়। নিঃশ্বাস নিতে যেন কষ্ট হচ্ছে। খুবই ক্লান্ত লাগছে আমার। মনে হচ্ছে কত কাল হয়ে যায় আমি ঘুমাই না। খুব খালি খালি লাগছে আমার। উঠে আলমারি থেকে তৌসিফের 2টা শার্ট বের করলাম এবং পুনরায় এসে বুকে জড়িয়ে ভাবতে লাগলাম পুরনো কথা। তোমাকে আমার বুকে ঘুমালে অনেক সুন্দর লাগে, জানো তো? এই জন্যই তো আমি সারা জীবন এ বুকে ঘুমাইতে চাই। এখানে না ঘুমালে যেন আমার আর ঘুম হয় না। জানো তো, এটা আমার কাছে সব থেকে নিরাপদ স্থানের মধ্যে একটা। যদি সারা জীবন এভাবে তোমাকে বুকের মাঝে আটকে রাখতে পারতাম। আফসোস নিয়ে বলল কথাগুলো। তুমি কি আর একটা বিয়ে করার প্ল্যান করছো নাকি? দেখো, আমি কিন্তু তোমাকে কাউকে ভাগ দিতে পারবো না। ধুর পাগলি। এ বলে দুজনে হাসতে শুরু করলাম। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি নিজেও জানি না। দুপুরে আম্মুর ডাকে আমার ঘুম ভাঙল। হাতে প্লেট, হয়তো খাবার এনেছে। আমি ঘুম ঘুম চোখে তাকালাম আম্মুর দিকে। আম্মু আমাকে টেনে বসালো। অল্প করে খেয়ে নে মা, ওষুধ খেতে হবে অনেক। আমার খিদে নেই, আমি ঘুমাবো। অল্প হলেও খেয়ে নে, আমাকে জোর করো না, না হলে আমার যেদিক দু চোখ যায় চলে যাব। আমি খাবো না, আমাকে একা থাকতে দাও, আমার ঘুম লাগছে। আম্মু আর কিচ্ছুই বলল না। খাবার প্লেট টেবিলের ওপর রেখে চলে গেল রুম থেকে। আমি আবারও শার্টগুলো জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। কেন জানি চোখ টেনে তুলতে পারছে না। আম্মুকে আসতে দেখে শাশুড়ি আম্মু জিজ্ঞেস করলো, কি হলো, বৌমা কি কিছু খেলো? আম্মু মাথা নাড়িয়ে না বলল। আমার মনে হয় বৌমার আবহাওয়া বদল করা উচিত। এখানে তৌসিফের সব স্মৃতি বৌমাকে স্বাভাবিক হতে দিবে না। সপ্তাহখানেক পরে বৌমাকে আপনাদের সাথে কিছুদিনের জন্য নিয়ে যান, ঘুরে আসুক। ততদিনে হয়তো কিছুটা স্বাভাবিক হতে পারবে বৌমা। সবাই শ্বশুর মশাইয়ের কথাকে গুরুত্ব দিল। যেদিন থেকে এ বাড়িতে আমি বউ হয়ে এসেছি, আমি যে মা বাবাকে রেখে এসেছিলাম বাবার বাসায়, তাদের যেন নতুন করে ফিরে পেয়েছে। সাথে পেয়েছি ছোট্ট একটা বোন, আমার ননদ। তারা আমাকে প্রচুর ভালোবাসত। আমাকে তেমন কাজও করতে দেয়নি আমার শাশুড়ি আম্মু। আমার দিন রাত ভাবনা, কান্না আর ঘুম দিয়ে কেটে যেত। 3 বেলার 1 বেলা একটু জোর করে খাবার খাওয়াতো আম্মু শাশুড়ি মিলে। এভাবেই চলছে আমার জীবন। জীবনটা এখন একটা কালো অধ্যায়ে মোড়ানো। এই কালো রঙের সাথে যত রঙই মিশ্রিত হোক না কেন, কালোই থাকবে। সবাই মিলে বোঝাতে লাগলো একটু ঘুরে আসার জন্য, কিন্তু আমি এক কথায় না বলে দিলাম। যখন কেউই বোঝাতে পারলো না, তখন শ্বশুরমশাই এসে আমাকে বোঝালো। আমার 2 জন বাবা আছে,
আমি তাদের কথা কোনো রকমভাবে ফেলতে পারি না। আব্বু চাকরির জন্য আগেই চলে গেছেন, কিন্তু দুবেলা ফোন করে আমার খোঁজ নেন। অবশেষে বাবার বাড়ি যাওয়ার জন্য আমি রাজি হলাম। আম্মু আমাকে নিয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। আসার সময় তৌসিফের সকল জিনিস আমি নিয়ে এসেছি, কারণ আমি জানি শ্বশুরমশাই এগুলো আর আমার রুমে রাখবেন না। আর আমি তৌসিফের কোনো স্মৃতি হারাতে চাই না, খুব আগলে রাখতে হবে, কারণ এগুলোই আমার শেষ সম্বল। পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেল। কোনো ভ্রুক্ষেপ না করে আমি আমার রুমে চলে আসলাম। রুমে আসতেই মনে পড়ে গেল আমি আর তৌসিফ বিয়ের সপ্তাহখানিক পর এ বাড়িতে আসছিলাম। তার মধ্যে প্রচুর বৃষ্টি ছিল রাতে। আমি বৃষ্টিতে ভিজতে খুব ভালোবাসতাম। অনেক বলে বলে সেদিন রাতে বৃষ্টিতে ভিজেছিলাম দুজনে। বৃষ্টিতে ভিজে যখন ঠান্ডা লেগে গেল, তখন তৌসিফ কি বকাই না দিয়েছিল আমাকে। এগুলো মনে করতে আমার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। সব দৃশ্য যেন চোখের সামনে ভাসছে। হঠাৎ বাস্তবে ফিরতেই মুখটা মলিন হয়ে উঠল। আমি যেন মন থেকে এক পলকের জন্য তৌসিফকে ভুলতে পারছি না। মাথার মধ্যে শুধু তৌসিফ তৌসিফ করছে। ওর হাসি, ওর ভালোবাসা প্রতিনিয়ত আমাকে নতুন করে স্পর্শ করছে। অনেক রাতে হঠাৎ করে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। শরীর পুরো ঠান্ডা হয়ে গেছে ঘেমে। স্বপ্নগুলো পুনরায় মনে করতে লাগলাম, না কিছুতেই মনে পড়ছে না। উঠে হাঁটতে হাঁটতে ছাদে চলে আসলাম। তখন রাত 2টা বাজে। কেন জানি মনে কোনো ভয় কাজ করছে না। শরীর মন উভয়ই পাথর হয়ে গেছে। আকাশটা একদম পরিষ্কার, চাঁদটা ছলছল করছে আলোয়। ঠান্ডা বাতাসে যেন মনটা শান্ত হয়ে গেল। দূর থেকে দুরন্ত যেন চাঁদের আলোতে আবছা আবছা দেখা যাচ্ছে। আসলে প্রকৃতি অনেক সুন্দর, বিচিত্রতম। হঠাৎ কে যেন পেছন থেকে ডেকে উঠল, এত রাতে ছাদে কি? যাও রুমে গিয়ে ঘুমিয়ে পড়ো। পেছনে ফিরতে আমি অবাক হয়ে গেলাম। ডাক্তার আয়েশা বললেন, আপনি কি স্পষ্ট তৌসিফকে দেখেছিলেন? হ্যাঁ, আমি সত্যিই তৌসিফকে দেখেছিলাম। এরপর থেকে প্রতিনিয়ত আমি ওকে দেখতাম। ওর স্পর্শ আমি প্রতিনিয়ত অনুভব করতাম। ওর সাথে আমি কথা বলি এখনো, কিন্তু আম্মু আব্বু কেউই এসব বিশ্বাস করে না আমাকে। কেন বিশ্বাস করে না আমাকে? কেন? মিস নীলুফা, আপনি শান্ত হন। নার্স ম্যামকে নিয়ে যাও। নার্স এসে নীলুফাকে নিয়ে গেল তার কক্ষে। ডাক্তার আয়েশা নীলুফার অভিভাবককে ডাকলেন। নীলুফার শ্বশুর শাশুড়ি, বাবা মা, এমনকি প্রীতিও চেম্বারের বাইরে দাঁড়িয়েছিল। নীলুফার বাবা বলল, কি বুঝলেন ডাক্তার? নীলুফা মায়ের কি সমস্যা? কেনই বা ও শুধু একমাত্র তৌসিফকে দেখতে পাচ্ছে, আমরা পারছি না? ডাক্তার আয়েশা বললেন, দেখুন মিস নীলিফার কথা প্রথম থেকে এখন পর্যন্ত শুনে যা বুঝতে পারলাম, সে সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। এটা একটি অনেক ভয়াবহ মানসিক ব্যাধি। এ রোগে আক্রান্ত ব্যক্তি কল্পনা আর বাস্তবের মধ্যে মিলিতভাবে বাস করে। সে যা কল্পনা করছে সেগুলো ওর কাছে বাস্তব বলে মনে হচ্ছে। বাস্তব ও কল্পনার মাঝে পার্থক্য বোঝে না। কল্পনাতে এরা একা একাই কথা বলে, এরা একা থাকতে পছন্দ করে। সিজোফ্রেনিয়া রোগটির সঠিক চিকিৎসা না করলে পাগল হয়ে যাওয়া সম্ভব হয়ে পড়ে। রোগটির মূলত কারণ কোনো মানসিক দুর্ঘটনা, এমন কিছু ঘটনা ঘটলে যা ব্যক্তি সহ্য করতে পারছে না। পারিবারিকভাবেও হয়, আবার জিনগত ত্রুটির কারণে হয়ে থাকে। এর প্রথম ধাপে হ্যালোসিনেশন, ডাইলেশন হতে পারে। কিছু অস্বাভাবিক আচরণ, যেমন কোনো সিদ্ধান্ত গ্রহণ না করা, একা একা কথা বলা, কল্পনাকে বাস্তব ভাবা, সুইসাইডের প্রবণতা বা কয়েকবার সুইসাইড করতে যাওয়া, বাঁচতে না চাওয়া। নীলুফার বাবা বলল, এ রোগ থেকে মুক্তির উপায় কি করলে আগের মতো স্বাভাবিক হবে? দেখুন, সিজোফ্রেনিয়া রোগীরা একদম সুস্থ হয় না। পারিবারিক সাপোর্ট ও মোটিভেশন, রোগীর ওপর বিশেষ গুরুত্ব, নিয়মিত ওষুধ সেবন, মানসিক চিকিৎসা, ইলেকট্রোকনভলসিভ থেরাপি উত্তম চিকিৎসা। এখন নির্দিষ্ট চিকিৎসা করলে হয়তো কিছুটা স্বাভাবিক হতে পারে। সবাই কথাগুলো খুব গুরুত্ব সহকারে শুনলেন। ডাক্তার আয়েশা নীলুফার জন্য টাইম নির্ধারণ এমন রুটিন করে দিলেন।
নীলুফাকে বাসায় নিয়ে যাওয়া হলো এবং সব ডাক্তার আয়েশার কথা মতো কাজ করতে লাগলো। নীলুফাকে কেউ এখন আর একা থাকতে দেয় না। কোনো না কোনো সময় কেউ না কেউ নীলুফার পাশে থাকে। পরের দিন ডাক্তার আয়েশা বললেন, মিস নীলুফা, আপনি কি সুস্থ বোধ করছেন? নীলুফা মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জানালো। দেখুন, ইশারা ইঙ্গিতে কথা বললে তো আমি আপনার সমস্যার সমাধান করতে পারবো না। আপনাকে তো আপনার জীবনের গল্প শেষ করতে হবে, তাই না? এবার বলেন তো, মৃত্যুর পর প্রথম মিস্টার তৌসিফকে দেখার পর কি ঘটনা ঘটছিল? নীলুফা দীর্ঘশ্বাস ফেলে বলতে শুরু করলো, আমি সেদিন তৌসিফের সাথে সারা রাত কথা বলেছিলাম। সকালে আম্মুর ডাকে আমার ঘুম ভাঙে। আমি ছাদেই ঘুমিয়ে গেছিলাম। কি রে, তুই ছাদে ঘুমাস কেন? আর ছাদে কখন আসলি? জানো আম্মু, তৌসিফ আসছিল। কাল সারা রাত আমরা একসাথে গল্প করেছি। তুই কি বলছিস এসব? চল রুমে। আম্মুর সাথে আমি নিচে চলে আসলাম। মনে মনে ভাবতে লাগলাম, কালকের ঘটনাগুলো তো সত্যি, তাহলে আম্মু কেন বিশ্বাস করছে না? আম্মু খাবার নিয়ে এসে আমাকে খাওয়াই দিল। আমি তৌসিফের কাছে রাতে প্রমিস করেছি আমি নিয়মিত খাওয়া দাওয়া করব, তাই আম্মুকে আর বাধা দিলাম না। এভাবেই 1 মাস কেটে গেল। আমি প্রতিনিয়ত তৌসিফকে দেখি, ওর সাথে কথা বলি, ওর স্পর্শ অনুভব করি, কিন্তু আমি ছাড়া কেন অন্য কেউ তৌসিফকে দেখতে পারে না নিজেও জানি না। আমার লক্ষণগুলো আম্মু খেয়াল করতে লাগলো। আব্বু এবং আমার শ্বশুর বাড়িতে কথাগুলো জানালো। সবার একই কথা, ডাক্তার দেখাতে। দেখো, নীলুফা কিন্তু একা একা মাঝরাতে ছাদে বা ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলে আর হাসে। ওর এমন অস্বাভাবিক আচরণ আমার মনে ভয় সৃষ্টি করছে। আমার মনে হয় কোনো ভালো কবিরাজ দেখানো উচিত। আব্বু বলল, কবিরাজ কেন? ভালো কোনো ডাক্তারকে দেখানো উচিত। তুমি বুঝছো না ব্যাপারটা। ওর হয়তো জিনে ধরেছে। তুমি যা ভালো পারো করো, তারপর আমি আমার মেয়েকে ডাক্তার দেখাবো। আম্মু আর শাশুড়ি মিলে আমাকে কবিরাজের কাছে নিয়ে গেল। কবিরাজ ঝাড়ফুঁক করে পানি পড়া সহ আরও কি যেন দিল। আম্মু কাজে ব্যর্থ হলো। তখন আব্বু ভালো ভালো ডাক্তারকে দেখালো, কিন্তু কেউই এর নির্দিষ্ট কোনো কারণ বলতে পারল না। এভাবেই 6 মাস কেটে গেল। আমার পরিস্থিতি আস্তে আস্তে অবনতির দিকে যেতে লাগলো। আমি নিজেকে একটা রুমের মধ্যে আবদ্ধ করে ফেললাম। নিজেকে একাই রাখতে ভালো লাগে এখন, কারণ আমার তৌসিফ সবসময় আমার পাশেই আছে আর কাউকে আমার লাগবে না। আমার একটা জিনিস দেখলে খুবই বিরক্ত লাগে। কেউ আসলেই আমাকে দেখে খুব আফসোস করে। এই জিনিসটা ওরা কেন বোঝে না? আমার সব কিছু জুড়ে আমার পাশে আছে তৌসিফ, তাহলে কেন এত আফসোস কেন? অনেক দিন পর আমার শ্বশুর শাশুড়ি আর ননদ আসলো। আমি জানি আমার ননদ শাশুড়ি আমার কথা অন্তত বিশ্বাস করবে। আমি রুমে বসেই ছিলাম, এমন সময় আমার ননদ আসলো। প্রীতি, আসো ভেতরে। কেমন আছো বলো আগে। কি অবস্থা করেছো ভাবি? তুমি কি সুন্দর ছিলে, আর এ কি অবস্থা হয়েছে তোমার? দেখলেই তো মায়া লাগছে। আমার দিকে বড় বড় করে তাকিয়ে বলল, আরে আমার কথা বাদ দাও। জানো, তোমার ভাইয়া তোমাদের খুব মিস করছে। প্রতিদিন বলে তোমাদের কথা। আচ্ছা, মা কই আসেনি? হ্যাঁ এসেছে, কিন্তু তুমি এসব কি বলছো ভাবি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি মা বাবার সাথে কথা বলে আসি, কেমন? তুমি আসো। এই বলে মাথায় কাপড় দিয়ে আমি চললাম আম্মুর রুমের উদ্দেশ্যে। পিছে পিছে ননদ আসছে। হঠাৎ গেটের কাছে এসে থেমে গেলাম। তৌসিফ আমার হাত দুটো চেপে ধরে মিনতি করে বলেছে, আমরা যেন সুপাত্র দেখে বৌমার ভালো জায়গায় বিয়ে দিয়ে দিই। আমিও চাই বৌমা যেন একটা সুন্দর জীবন ফিরে পাক। এভাবে চলতে চলতে ও যে শেষ হয়ে যাবে।
আম্মুর কথা শুনে যেন শরীর কাঁপতে শুরু করলো। আমাকে অন্যত্র বিয়ে দিলে আমার তৌসিফের কি হবে? আমার সব কিছু জুড়েই যে শুধু তৌসিফের চিহ্ন ছাড়া আর কিছু পাওয়া যাবে না। না, আমি মরে যাব, তবুও বিয়ে করব না। এই বলে নীলুফা দৌড়ে রুমে চলে গেল। প্রীতি ভাবি বলে চিল্লানোর জন্য সবাই বুঝে গেল নীলুফা সব শুনে ফেলেছে। নীলুফার রুমের সামনে সবাই জড়ো হলো। নীলুফা কিছুতেই দরজা খুলছে না। একসময় নীলুফার কোনো সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙে ফেলা হলো এবং যা দেখল তা দেখার জন্য কেউ প্রস্তুত ছিল না। নীলুফা ফ্যানের সাথে একটা ওড়না গলায় পেঁচিয়ে ছটফট করছে। নীলুফার আব্বু গিয়ে পা উঁচু করে ধরল এবং শ্বশুর মশাই ছুরি দিয়ে ওড়নাটা কেটে ফেলল এবং সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেল। সবাই বাইরে অপেক্ষা করছে কখন ডাক্তার বের হবে। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার বের হলো। খুব অল্পের জন্য বেঁচে গেছে। আর কিছু সময় দেরি করলে আর বাঁচানো সম্ভব হতো না। আমি কি নীলুফার সাথে দেখা করতে পারি? না, এখন রোগীকে রেস্ট নিতে দিন। 2-3 ঘন্টা পর দেখা করবেন আপনারা। এই বলে ডাক্তার চলে গেলেন। নীলুফার আম্মু কান্নায় ভেঙে পড়লেন। সবাই সান্ত্বনা দিতে লাগলো। যাই হোক, একটা মাত্র মেয়ে আজম আহমেদের। নীলুফার কিছু হলে হয়তো তারা জীবন্ত লাশ হয়ে যাবে। বাস্তবে ডাক্তার আয়েশা জিজ্ঞেস করলেন, আপনি এমন সুইসাইড কতবার করতে চেষ্টা করেছিলেন? 2 থেকে 3 বার। শেষবার কতদিন আগে করেছিলেন এবং কেন? 4 থেকে 5 দিনের দিন। কারণ আমি আর চাইছিলাম না আমার জন্য আব্বু আম্মু আর শ্বশুরবাড়ির লোকেরা কোনো কষ্ট পাক। নার্স, মিস নীলুফাকে ইঞ্জেকশনটা দিয়ে দেন। নার্স নীলুফাকে নিয়ে গেল ইঞ্জেকশনটা দিতে। নীলুফা এখন 100%-এর মধ্যে 10% স্বাভাবিক হয়েছেন। কারণ ডাক্তার আয়েশা যখন নীলুফাকে প্রথমবার দেখছিলেন ভালো হওয়ার সম্ভাবনা ছিল না একদম। তবুও রোগী যখন কিছুটা সুস্থ তখন ডাক্তার সন্তুষ্ট। ডাক্তার আয়েশা নীলুফার আব্বুকে চেম্বারে ডাকলেন। আসবো ডাক্তার? জি আসুন। আমাকে ডেকেছেন? আর আমার মেয়ের কি খবর? দেখুন মিস্টার আজম আহমেদ, আপনার মেয়েকে কোনো বিষয়ে কোনো রকমভাবে ফোর্স করবেন না। এমনকি তার সামনে এমন কোনো কথা বলবেন না যেটা শুনে মিস নীলুফা উত্তেজিত হয়ে যায়। আর যখনই সময় পাবেন তখনই আপনি আর তার শ্বশুর সময় দেওয়ার চেষ্টা করবেন। আচ্ছা ঠিক আছে। ডাক্তার আয়েশা বললেন, দেখুন যেটুকু উন্নত হয়েছে সব কিছু কিন্তু আবার নষ্ট হয়ে যাবে। সো বি কেয়ারফুল। এখন আপনি আসতে পারেন। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আমি আমার মায়ের কোনো ক্ষতি হতে দেব না। আজম আহমেদ নীলুফাকে নিয়ে বাসায় চলে আসলেন। এভাবেই চলতে থাকলো নীলুফার জীবন। স্বপ্নহীন জীবনকে ঠিক কিসের সাথে তুলনা করবে নীলুফা নিজেও বুঝতে পারছে না। খুব চেষ্টা করছে একা থাকার, কিন্তু কেউ আর একা থাকতে দিচ্ছে না। এমনকি ঘুমানোর সময় আম্মু পাশে ঘুমায়। নিতান্ত বিরক্তকর বিষয়টা। যখন কেউ একা থাকতে শিখে যায় তখন সে বুঝে সবার মাঝে থাকাটা কতটুকু কষ্টকর। কখন মুড সুইং হয় কেউ বলতে পারে না, কিন্তু তখনও মুখে হাসি রেখে সবার সামনে অভিনয় করাটা অসম্ভব হয়ে ওঠে। আজ নীলুফার জন্মদিন, কিন্তু এবার যেন তার দম বন্ধ হয়ে আসছে। নিজের জন্মদিন নিজেরই মনে নেই, কারণ তার স্মৃতিশক্তি বেশ লোপ পেয়েছে। হঠাৎ সকাল করে আব্বু আম্মু কেক নিয়ে হাজির হলো। এমন করাটা আমার মোটেও পছন্দ হয়নি। চিল্লাচিল্লি শুরু করে দিলাম। তৌসিফের মৃত্যু 2 বছর হলো। এই 2 বছরে প্রথম বছর কিছুটা মনে থাকলো, দ্বিতীয় বছর ছিলাম আমি মেন্টাল হাসপাতালে, তাই তেমন কিছু মনে নেই। নীলুফা, মা কি হয়েছে তোর? কেন এমন করছিস? একটু শান্ত হ। তোমরা এখনই কেক নিয়ে এরুম থেকে চলে যাও, না হলে আমার থেকে খারাপ কেউ হবে না বলে রাখলাম। আচ্ছা চলে যাচ্ছি, কিন্তু তুই শান্ত হ। নীলুফার মা বাবা রুম থেকে চলে গেল। নীলুফা কিছুটা শান্ত হলো এবং পুরনো স্মৃতিতে ডুব দিল। নীলুফার তৌসিফ ভার্সিটির ক্যাম্পাসে বসে আছে।
তুমি এত সাজছ কেন? আজ কি কোনো বিশেষ কিছু আছে নাকি? কেন, তোমার মনে নেই? কি মনে নেই? আর কি বিশেষ কিছু আছে? কিছু না। চলো আমরা এই কৃষ্ণচূড়া গাছের নিচে যাই। তার দরকার নেই, আমি ক্লাসে যাব, বাই। হন হন করে নীলুফা চলে গেল। তৌসিফ মুচকে হাসলো। প্রায় 1 ঘন্টার মাথায় নীলুফা ক্লাসে থাকাকালীন তৌসিফ ফোন করে। ক্লাসে তখন স্যার ছিল না, ব্রেক টাইম। নীলুফা ফোন রিসিভ করে। বলো। নীলুফা, তুই কই? আমি ক্লাসে। বাট তুই তৌসিফের ফোন থেকে কল দিস কেন? তুই তাড়াতাড়ি আয়, সব পরে বলবো। কি হয়েছে বলবি তো? আর তৌসিফ কোথায়? আসলে নীলুফা, তৌসিফ পড়ে গিয়ে অনেক জায়গায় কেটে গেছে। তাড়াতাড়ি কৃষ্ণচূড়া গাছের নিচে চলে আয়। কি? কইও? টুট টুট টুট, ফোন কেটে গেল। নীলুফা কোনো রকম ব্যাগ নিয়ে খুব দ্রুত চলে আসলো কৃষ্ণচূড়া গাছের নিচে। এসে দেখে সব বেলুন দিয়ে সাজানো, খুব সুন্দর লাগছে। হঠাৎ সবাই বলে ওঠে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু নীলুফা, হ্যাপি বার্থডে টু ইউ। এর মাঝে তৌসিফের হাতে করে কেক নিয়ে আসে আর বলে, কেমন লাগলো সারপ্রাইজটা? নীলুফা এখনো শকড। কতটা ভয় পেয়ে এসেছিল এখানে, আর কি থেকে কি হয়ে গেল। নীলুফা কাঁদতে শুরু করলো। উপস্থিত সবাই বেশ অবাক। এই পাগলি, তুমি কাঁদছো কেন? উইশ করবা ভালো কথা, বাট এ কেমন উইশ? এতটুকুতে কাঁদছো, না জানি এরপর জীবনে কি না কি হয়। এই একদম চুপ। এই তোরা এবার থাম, কেকটা কাট, অনেক হয়েছে। নীলুফা মুচকি হাসলো এবং কেকটা কাটলো। সেই দিনটা আসলেই স্মৃতির পাতা লেখার মতো দিন ছিল। বর্তমানে আজম আহমেদ বলল, নীলুমা চল মেলায় যাই, আমার ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে। এই নীলুফার মা, আজ আমি ঔষধ একটাও খাবো না, আর শরীরটাও খারাপ করছে, মনে হয় কিছু একটা হয়ে যাবে। কি পাগলামো করছো? তাহলে মেলায় চলো না হলে। আচ্ছা চলো। আজম আহমেদ, নীলুফার মা রেডি হয়ে মেলায় গেল। এর আগের বারের থেকে এবার মেলাটা অনেক বড় করে হচ্ছে। চারিদিকে আলো ঝলমল করছে, এত সুন্দর লাগছে যা দিনে উপভোগ করা সম্ভব নয়। নীলুফা ভুলেই গেল অতীত কালো অধ্যায়গুলো। বাচ্চা মেয়ের মতো আশেপাশে তাকিয়ে তাকিয়ে দেখছে। আজম আহমেদ বললেন, চল নাগরদোলায় উঠি। আব্বু, তোমার না মাথা ঘুরে? আরে চল তো। আজ যেন নীলুফাকে ঠিক করার জন্য নীলুফার বাবা মা বাচ্চার রূপ ধারণ করছে। নীলুফা নিমিষেই যেন নতুন জীবন ফিরে পেল। সেই ছোটবেলার মতো জিদ করে মেলায় যাওয়া, সব জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখা, আর একটার পর একটা বায়না করা যেন ছোট নীলুফা। সব জায়গা ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেল নীলুফা, মা বাবা। হঠাৎ নীলুফার চোখ গেল কাচের চুড়িগুলোর উপর। নীলুফা সেগুলো নিতে গেল। হঠাৎ আবিরের সাথে দেখা। আবির হচ্ছে নীলুফার ভার্সিটির ফ্রেন্ড। আরে নীলুফা, কেমন আছো? তুমি আবির না? হ্যাঁ, চিনতে পারছো তাহলে? একসাথে পড়েছি, তাহলে চিনব না কেন? তা কি করছো এখন? এই তো আব্বুর অফিসে আপাতত কামলা খাটছি। কামলা খাটার কথা শুনে নীলুফা হাসতে শুরু করলো। আবির আর নীলুফা এইভাবে কথা বলতে থাকলো। তুমি কি চুড়ি পরতে ভালোবাসো? উফ, ভুলেই গেছিলাম, আমি চুড়ির স্টলেই দেখতে আসছিলাম। নীলুফা দেখতে লাগলো চুড়িগুলো, আর আবির চুজ করতে লাগলো কোন চুড়ি নীলুফার হাতে ভালো মানাবে। আবিরের চয়েজের চুড়ি নীলুফার অনেক পছন্দ হলো। আবির আর নীলুফাকে টাকা দিতে দিল না, গিফট করলো। বেশ রাত করে ফিরল নীলুফা সহ তার পরিবার। নীলুফা রুমে গিয়ে শরীর এলিয়ে দিল। আজ যেন সে ছোটবেলার স্মৃতিতে ফিরে গেছিল। হঠাৎ নীলুফার আম্মু আব্বু রুমে আসলো কেক নিয়ে। নীলুফা উঠে বসলো। আবার কেন নিয়ে আসলে? আর কতদিন এভাবে থাকবি নীলুফা? তোর জন্য আমাদের কষ্ট হয়, এটা কি বুঝিস না? আমাদের তুই ছাড়া আর কে আছে বলতো? জীবনে সবার পরীক্ষা নেয় আল্লাহ। যা হয়েছে তা ভুলে যাওয়ার মতো নয়, কিন্তু ছোট ছোট মুহূর্তকে উপভোগ কর, আমাদের জন্য হলো। মরার আগে অন্তত তোকে স্বাভাবিক দেখতে চাই মা নীলুফা। এবং তার বাবা মার চোখ থেকে পানি পড়ছে। নীলুফা বুঝতে পারল তার এমন অস্বাভাবিক আচরণে তার বাবা মা কতটা কষ্ট পাচ্ছে। তাই চোখ মুছে কেক কাটল।
হয়তো এতে বাবা মার মুখে হাসিটা ফুটাতে পেরেছে। আজ খুব হালকা হালকা লাগছে নিজের কাছে নীলুফার। রাতে নীলুফার বাবা নিজ হাতে খাইয়ে দিয়ে গেছে। নীলুফা আজ মাকে জড়িয়ে ঘুমিয়েছে। আজ অনেক দিন পর শান্তিতে ঘুমিয়েছে নীলুফা। নীলুফার বাবা রুমে এসে দেখে মাকে জড়িয়ে ঘুমিয়ে আছে নীলুফা। কপালে চুমু দিয়ে চলে গেল পাশের রুমে। সকালে খাওয়া দাওয়া করে নীলুফা পুনরায় ডাক্তার আয়েশার কাছে গেলেন। কেমন আছেন মিস নীলুফা? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? আলহামদুলিল্লাহ। কিছুটা অবাক হয়ে, কারণ কখনো পুনরায় জিজ্ঞেস করিনি আজ পর্যন্ত। আচ্ছা নীলুফা, আপনি কি করতে ভালোবাসেন অবসর সময়ে? ছবি আঁকতে। এখন আর ছবি আঁকেন না? এখন আর তেমন আঁকা হয়ে ওঠে না। আমি কি আপনাকে একটা রিকোয়েস্ট করতে পারি? জি বলুন। আপনি কি আমাকে একটা ছবি এঁকে দিতে পারবেন? না বলবেন না প্লিজ। আমি চেষ্টা করব। নার্স, মিস নীলুফাকে ইঞ্জেকশনটা দিয়ে দেন। নীলুফা, আজ আপনি আসতে পারেন। নীলুফাকে নার্স নিয়ে গেল আর ইঞ্জেকশন দিয়ে দিল। হয়ে গেছে মা, এবার চলো বাড়িতে। তুমি চলে যাও আব্বু, আমার একটু কাজ আছে। আমি কি জানতে পারি কি কাজ? আসলে আব্বু, আবির কাল ফোন দিয়েছিল, দেখা করতে বলেছে। তুমি কি একা যেতে পারবে? হোম আব্বু, তুমি চিন্তা করো না। এই বলে নীলুফা চলে গেল হাসপাতাল থেকে। ডাক্তার আয়েশা বাইরে আসলো আর বলল, আমার মনে হয় আমাদের প্ল্যান অনুযায়ী কাজ হচ্ছে। আশা করি এবার একটু হলেও ভালো হবে আমার মেয়েটার, ইনশাল্লাহ। সেদিন আবিরের সাথে দেখা করাটা আমার মনে হয় ভুলগুলোর মধ্যে একটা ছিল। কেন এমন মনে হয় আপনার? কারণ আবির আমাকে সে ভার্সিটি লাইফ থেকে ভালোবাসতো। কেন মনে হয় না আপনার জীবনকে আবার আরেকটা সুযোগ দেওয়া উচিত? বন্ধুত্ব সম্পর্কটা আসলেই সুন্দর, কিন্তু একজনের মধ্যে ভালোবাসার অনুভূতি আর আরেকজনের মধ্যে বন্ধুত্ব, বিষয়টা আসলেই অদ্ভুত। আপনি কিন্তু আমার কথা এড়িয়ে যাচ্ছেন। আবিরের ভালোবাসার কাছে আমার ভালোবাসা কিছুই না। সে বারবার তার মনের কথা আমাকে বলতে গিয়েও থেমে গেছে। কিন্তু আমার আর তৌসিফের রিলেশনের জন্য। কতটা ভালোবাসলে একটা মানুষ তার ভালোবাসার মানুষটির বিয়ে হওয়ার পরও আশা করে থাকে সে আমার কাছে ফিরে আসবে। এখন তাকে যদি আমার ভালোবাসতে হয় তবে তৌসিফকে ভুলতে হবে, কারণ না ভুললে আবিরের প্রতি আমার অন্যায় করা হবে। আর আমি তৌসিফকে কখনো ভুলতেই চাই না। পাগলটা আমার কাছে খারাপ হওয়ার জন্য শেষ সময়ে যখন প্রিয় মানুষকে কাছে পেতে ইচ্ছে হয় তখন সে আমার সাথে চরম খারাপ বিহেভ করছে, যাতে আমি তৌসিফকে ভুল বুঝে দূরে চলে যাই। নিজেকে শক্ত করলাম আর আবিরকে বললাম বিয়ে করে নিতে। আবিরের চোখ সেই দিন শীতল হয়ে গেল। হয়তো ভুল বুঝলো, নয়তো অভিমানে বিয়েতে রাজি হয়ে গেল। আর সর্বপ্রথম বিয়ের কার্ডও আমাকে দিয়েছিল। চোখের সামনে দাঁড়িয়ে বিয়ে করলো আবির। নিজেকে হয়তো অনেক শক্ত করেছিল। আমিও হাসি মুখে এমন এক বান্দাকে তার বিয়েতে দোয়া করলাম, যে বান্দা আমাকে স্বাভাবিক করলো, আমাকে বুঝতে সাহায্য করলো। আসলে কারোর জীবন কারোর জন্য থেমে যায় না, কিন্তু হ্যাঁ থমকে যায়। দিন শেষে একাও বাঁচা যায়, যে একাই শান্তি আছে, ভালোবাসা আছে, আর আছে হাজারো জমানো স্মৃতি। আবির যখন আমার উত্তর না শুনল, একটা কথাই বলেছিল, আমি জানি তুমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়েছ, আর আমি তোমার সিদ্ধান্তকে সম্মান জানিয়ে বিয়ে করে ফেলব। আমার একটাই শেষ রিকোয়েস্ট, আমরা বন্ধু হয়েই থাকবো, কেমন? আপনার কি আবিরের জন্য এতটুকু ফিলিং জমেছিল না? কিছু কথা প্রকাশ করতে নাই, কিছু অপ্রকাশিত কথার মাঝে কল্যাণ নিহিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সুস্থ করার জন্য। আপনি না থাকলে হয়তো এতটা সম্ভব হতো না। তবু আজ আমি আপনার কাছে অনেক কৃতজ্ঞ। ভালো থাকবেন, কেমন? আল্লাহ আপনাকে আপনার সব ইচ্ছা আশা আরও রোগীকে সুস্থ করার তৌফিক দান করুক। এই বলে সেদিন চলে আসছিলাম ডাক্তারের কাছ থেকে। অনেকবার পেছন থেকে ডেকেছিলেন, তবু আর পিছু ফিরে তাকাইনি।
হয়তো কোনো ভয় কাজ করেছিল সেদিন। ভয়টা ছিল এমন যে আমাকে চরম খারাপ অবস্থা থেকে ভালো করতে পারে, সে আমার জীবনে ভালোবাসাও কমিয়ে দিতে পারে তৌসিফের প্রতি। কয়েক বছরের জন্য হারিয়ে গেছিলাম চেনা শহর থেকে। যোগাযোগ সবার সাথে ছিল ফোনে। আব্বু আম্মুকে বলেছিলেন আমি একদিন ফিরে আসব, যখন আমি সবার কাছে পরিচিত হব। এতদিন গর্বের কারণ হতে পারেনি, তা আর কয়েক বছরে চেষ্টা করে দেখি। এই জিদ নিয়ে আমি বাড়ি ছেড়েছিলাম, আর আজ এত মানুষের মধ্যে একটা মাত্র গল্প লিখে আমি এতটা পরিচিত লাভ করব ভাবিনি। দেখেন, আমি কিন্তু আমার প্রমিস রেখেছি, পরিচিত অর্জন করেছি। তার ফলেই হয়তো আপনারা আমার ইন্টারভিউ নিচ্ছেন আর আমার জীবনী সম্পর্কে জানলেন। এতক্ষণ সব ঘটনা সাংবাদিকের মাঝে তুলে ধরল নীলুফা। তারই মাঝে একজন সাংবাদিক প্রশ্ন করলেন, আপনার গল্পের মূল বাণী কি? জীবনে অনেক বাধা আসবে, ডিপ্রেশন, কিছু না পাওয়া ভালোবাসা, আবার আমার মতো সিজোফ্রেনিয়ায় আক্রান্ত জীবন। তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে, হার মানলে চলবে না। কোন জিনিসটা বদলানো উচিত? সিজোফ্রেনিয়া, ডিপ্রেশন এমন রোগের একটাই মেডিসিন, সঠিক চিকিৎসা আর পাশে সবাইকে পাওয়া। আমি হয়তো খুব ভাগ্যবতী যে বাবা মাকে পাশে পেয়েছি, বাট সবাই তো আর পায় না। আপনার সন্তান যখন অস্বাভাবিক বিহেভ করবে, আচরণের পরিবর্তন হবে, তখন বকাঝকা না করে আদরের সাথে জিজ্ঞেস করুন সমস্যা কি। চাপাচাপি করবেন না, কারণ এ সময় বলার মতো মানসিকতা থাকে না। সন্তানের ওপর সব কিছু জোর করে চাপিয়ে দেওয়া, এটা বদলানো উচিত। আপনার সাথে কি আবিরের আজও কথা হয়? একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে নীলুফা বলতে শুরু করলো, হয়। বন্ধুত্বটা এখনও টিকে আছে। ওর কন্যা সন্তান হয়েছে, নাম রেখেছে নীলুফা আক্তার আশা। আমার মনে হয় ওর বউ অনেক ধৈর্যশীল, না হলে হয়তো সংসারটা টিকতো না। আপনার গল্প এত পপুলার হলো, নেক্সট আপনার কাজ কি? কথা মতো বাড়ি ফিরে যাওয়া আর লেখালেখিতে মনোযোগী হওয়া। ভালোবাসাকে এক লাইনে সংজ্ঞায়িত করলে কি বলবেন? ভালোবাসা কখনো এক লাইনে সংজ্ঞায়িত সম্ভব নয়। ভালোবাসা সংজ্ঞায়িত করতে হলে হাজারটা লাইন যোগ করতে হবে। বাড়ি ফিরে এসেছিলাম। বাড়িতে বাবা মা, শ্বশুর শাশুড়ি আর ননদ সবাই আমাকে দেখে কান্না শুরু করে দিল। হাজারো জমানো অভিযোগ, অভিমান, তাদের আজ সব মনোযোগ দিয়ে শুনলাম। আসলেই তারা ঠিক আমাকে কতটা ভালোবাসে। সেদিন যদি সুইসাইডটা করে ফেলতাম, তাহলে আজ তা কখনো উপলব্ধি করতেই পারতাম না। শুনলাম আমার ননদের বিয়ে ঠিক হয়েছে, তাই আমি ডিসিশন নিলাম একই বাড়িতে বাবা মা, শ্বশুর শাশুড়ি একসাথেই থাকব। দুপুরে আমার মা আর শাশুড়ি কষ্ট করে নানা পদের রান্নার আয়োজন দেখে কিছুটা ভয় পেলাম। আজ হয়তো আমাকে খাইয়েই মারবে। নিজ হাতে দুজন যত্ন সহকারে খাইয়ে দিল। প্রতিটা পদে বিপদে যেন এক আল্লাহকে স্মরণ করছি। এই মুহূর্তগুলো যেন আমার কাছ থেকে না কেড়ে নেয়। অনেক দিনের চাপা কষ্টের পরে এই সুখ আমি ফিরে পেয়েছি। পাশে প্রীতি ঘুমাচ্ছে। আমি উঠে ছাদে আসলাম। এখন আমি তৌসিফকে দেখি, কথা বলি, তবুও যেন একটা শান্তি আছে। সারা দিন যত ক্লান্তি, অভিযোগ, ভালো লাগা, সবকিছু হয়তো আমার কল্পনায় সত্য। ভালোবাসার মানুষটির কাছে শেয়ার তো করতে পারি। আমি আজও একাই আছি, আর স্মৃতি, কল্পনা জুড়ে আছে তৌসিফ। তবু এটাই যেন আমার কাছে উত্তম মাধ্যম। কিছু ভালোবাসা এমন কল্পনায় শ্রেয়, তবু একজনের প্রতি আসক্তি হয়তো কমবে না। সিজোফ্রেনিয়া হয়তো একেবারে ভালো হয়নি, তবু আমি সব নিয়ে ভালোই আছি। এই ছিল আমার জীবনের খারাপ এবং ভালো অধ্যায়গুলো। বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। নতুন নতুন আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন।